প্রশ্ন দিয়ে শুরু করি। ডাক্তাররা আসলে কিভাবে বোঝেন যে গর্ভাবস্থায় কোন ওষুধটা নিরাপদ আর কোনটা নয়? মানে একটা ওষুধ প্রেসক্রাইব করার আগে তাদের ঠিক কি বিষয়ে মাথায় রাখতে হয়, সেটাই আজ আমরা খুব সহজে ডিকোড করব। এই এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা বহুল ব্যবহৃত এবং বেশ পুরনো একটা সিস্টেম এফডিএ প্রেগন্যান্সি ক্যাটেগরি নিয়ে আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য হল একটা জটিল মেডিকেল তালিকাকে খুব সহজে একদম জলের মতো পরিষ্কার একটা সেফটি স্পেকট্রাম বা নিরাপত্তার স্কেলে রূপান্তর করা। তো নির্দিষ্ট ওষুধের কথাই যাওয়ার আগে চলুন এই স্কেলের নিয়মগুলো একটু এক নজরে দেখে নিই, সবচেয়ে নিরাপদ থেকে শুরু করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যন্ত। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো: ১. এফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি ডিকোড করা। ২. সবচেয়ে নিরাপদ বিকল্পগুলো। ৩. দি গ্রে এরিয়া। ৪. উচ্চ ঝুঁকি এবং সতর্কতা। ৫. দৈনন্দিন ঔষধের বিশ্লেষণ এবং সবশেষে ৬. মূল বিষয়বস্তু। ১. ডিকোডিং এফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরিজ, দ্য সেফটি স্পেকট্রাম। শুরুতেই সেই মূল ভিত্তি বা মেন্টাল ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলা যাক, যা মেডিকেল প্রফেশনালরা দশকের পর দশক ধরে ব্যবহার করে আসছেন। এই সিস্টেমটা আসলে একটা গ্রেডিং স্কেলের মতো কাজ করে। মানুষ এবং প্রাণীদের উপর হওয়া বিভিন্ন গবেষণা তথ্য বিশ্লেষণ করে এটি ওষুধগুলোকে ক্যাটেগরি এ অর্থাৎ সবচেয়ে নিরাপদ থেকে শুরু করে ক্যাটেগরি এক্স বা সবচেয়ে বিপজ্জনক এই দুই ভাগে ভাগ করে। আর এই ভাগটা কিন্তু নিরাপত্তার দুটো একদম বিপরীত দিক খুব সুন্দরভাবে তুলে ধরে। একদিকে ভাবুন ক্যাটেগরি এ এর কথা, যেখানে ফলিক অ্যাসিড বা ভিটামিন ডি এর মতো সাপ্লিমেন্ট আছে, যাদের কোনো ঝুঁকি নেই বললেই চলে, ভ্রূণের জন্য একেবারে নিরাপদ। আর ঠিক উল্টো দিকে রয়েছে ক্যাটেগরি এক্স, যেখানে থ্যালিডোমাইডের মতো ওষুধ আছে। এগুলো গর্ভাবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এর সাথে মারাত্মক সব ঝুঁকি জড়িয়ে থাকে। ২. দ্য সেফেস্ট অপশনস, ক্যাটেগরিজ এ এবং বি। এবার আমরা আমাদের গ্রিন লাইট জোন অর্থাৎ সবচেয়ে নিরাপদ ওষুধের তালিকায় চলে এসেছি। এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ যেমন থাইরয়েডের লিভোথাইরক্সিন বা সাধারণ ব্যথার ওষুধ প্যারাসিটামল এই নিরাপদ স্তরে বেশ স্বাচ্ছন্দ্যেই অবস্থান করছে। আবার অ্যামোক্সিসিলিন না ইনসুলিনের মতো ক্যাটেগরি বি ওষুধগুলোর ক্ষেত্রেও মানুষের উপর হওয়া গবেষণায় ঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ৩. দ্য গ্রে এরিয়া, ক্যাটেগরি সি। নিরাপদ জোন থেকে বেরিয়ে এবার আমরা একটা ইয়েলো লাইট বা সতর্কতার স্তরে প্রবেশ করছি। এই ক্যাটেগরিতে কিন্তু একটু বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ এখানে ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। প্রাণীদের ওপর হওয়া গবেষণায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ঠিকই, কিন্তু মানুষের ওপর পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। তাই এই ক্ষেত্রে চিকিৎসকরা খুব হিসেব করে দেখেন যে সম্ভাব্য ঝুঁকির চেয়ে ওষুধটির উপকারিতা বেশি কি না। ৪. হাই রিস্কস অ্যান্ড ওয়ার্নিংস, ক্যাটেগরিজ ডি এবং এক্স। এবার আমাদের আলোচনার সুরটা একটু সিরিয়াস করতে হবে, কারণ আমরা এখন স্পেকট্রামের রেড লাইট জোনে পৌঁছে গেছি। এটা খুব ভালোভাবে বোঝা দরকার যে ক্যাটেগরি ডিতে থাকা ওষুধগুলো ভ্রূণের ক্ষতি করতে পারে, তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু কিছু জীবনমরণ সমস্যায়, যেমন ধরুন কোনো বিশেষ কেমোথেরাপি বা হাই ডোজ অ্যাসপ্রিনের প্রয়োজন হলে, তখনই কেবল এগুলো ব্যবহার করা হয় যখন রোগীর জীবন সরাসরি সংশয় থাকে। ৫. এভরিডে মেডিকেশনস ব্রোকেন ডাউন, অ্যাপ্লাইং দ্য ক্যাটেগরিজ। চলুন এবার দেখি প্রতিদিনের ব্যবহৃত ওষুধগুলো এই সেফটি স্পেকট্রামে কিভাবে কাজ করে। প্রথমেই অ্যান্টিবায়োটিকের কথায় আসা যাক। সাধারণ ইনফেকশনের জন্য ক্যাটেগরি বিতে থাকা পেনিসিলিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু টেট্রাসাইক্লিনের মতো কড়া ওষুধগুলো ঝুঁকির কারণে সরাসরি ক্যাটেগরি ডিতে নেমে যায়। এটা একদম স্পষ্ট করে দেয় যে সব অ্যান্টিবায়োটিক কিন্তু একইভাবে নিরাপদ নয়। এখানে একটা খুব চমৎকার আর অবাক করা তথ্য রয়েছে ইবুপ্রোফেনের মতো পেইনকিলারগুলোর ক্ষেত্রে। এগুলোর নিরাপত্তা কিন্তু সব সময় এক থাকে না, বরং গর্ভাবস্থা এগোতে থাকার সাথে সাথে এগুলো ক্যাটেগরি সি থেকে ক্যাটেগরি ডিতে পরিবর্তিত হয়, বিশেষ করে তৃতীয় ট্রাইমেস্টারে। অর্থাৎ সময় গড়ানোর সাথে সাথে ঝুঁকিটাও বেড়ে যায়। ব্যথা কমানোর ওষুধের দিকে তাকালে আমরা একেবারে স্পষ্ট একটা পার্থক্য দেখতে পাই। ক্যাটাগরি এতে রয়েছে সম্পূর্ণ নিরাপদ প্যারাসিটামল, কিন্তু ক্যাটাগরি এক্সে থাকা হাইডোজ অ্যাসপিরিন সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে তফাৎটা, এটাই আসলে চিকিৎসা বিজ্ঞানের একটা খুব কঠিন ভারসাম্য বা ব্যালেন্সিং অ্যাক্ট। মানসিক স্বাস্থ্য বা সাইকিয়াট্রিক চিকিৎসার ক্ষেত্রেও আমরা একই ধরনের সতর্কতা দেখতে পাই। ফ্লুঅক্সেটিনের মতো এসএসআরআই ওষুধগুলো সাধারণত ক্যাটেগরি সিতে থাকে, যেখানে ডায়াজেপ্যামের মতো বেনজোডায়াজেপাইনগুলো আরও ভারী, মানে ক্যাটেগরি ডির সতর্কতা বহন করে। রক্তচাপ বা হার্টের সমস্যাগুলোও খুব সতর্কতার সাথে সামলাতে হয়। যেমন ধরুন এসি ইনহিবিটরগুলো ক্যাটেগরি ডি এর ঝুঁকি তৈরি করে, আর কোলেস্ট্রল কমানোর স্ট্যাটিনগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অর্থাৎ এগুলো সরাসরি ক্যাটেগরি এক্সের অন্তর্ভুক্ত।
6. The key takeaways, summarizing the extremes. এই বিশ্লেষণটা শেষ করার আগে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো একবার ঝালিয়ে নেই। ক্যাটেগরি এক্সের এই তালিকাটি আসলে সম্পূর্ণ নিষিদ্ধ কিছু ওষুধের একটা অত্যন্ত সিরিয়াস সতর্কতা। আইসোট্রিটিনোইন, থ্যালিডোমাইড, ওয়ারফারিন, মেথোট্র্যাক্সেট বা স্ট্যাটিনের মতো ওষুধগুলো গর্ভাবস্থায় ব্যবহার করা একেবারেই উচিত নয়। এটা যে কোনো মূল্যে মনে রাখতেই হবে। এত সব জানার পর মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, গর্ভাবস্থায় কোনো অসুখের চিকিৎসা করার সময় ঝুঁকি